আইসিসির যদি কোনো আইসিইউ ইউনিট থাকতো, নির্ঘাত বাংলাদেশ দলকে সেখানেই থাকতে হতো। বাংলাদেশ ক্রিকেট দলের এখন যেন মুমূর্ষ অবস্থা। টানা হার, ব্যর্থতার চোরাবালিতে আটকা, বাজে পারফরমেন্স। আইসিসির টুর্নামেন্ট মানেই বাংলাদেশের বাজে পারফরমেন্স, এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত ছবি। 22টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে পর্যন্ত আইসিসির বাংলাদেশ দল। 22টি টুর্নামেন্টের শিরোপা তো শূন্যই আছে। সর্বোচ্চ সাফল্য 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা, 2015 কোয়ার্টার ফাইনাল, 15 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা, এই দুটোই বলার মতো সাফল্য। আর প্রতিবার যেন বাংলাদেশ অংশগ্রহণের জন্যই যাচ্ছে। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটিরই ব্যতিক্রম কোনো কিছু ঘটেনি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এটি জানিয়ে গেছেন বড় আত্মবিশ্বাসী এবং বড় সাহসী কণ্ঠে। ফল 0, ডাহা 0। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দুইটা ম্যাচেই বাজেভাবে হারলো। একটা টুর্নামেন্টে দেখেন 9টা সেঞ্চুরি হয়ে গেছে 6টা ম্যাচে। বেশিরভাগ ম্যাচই আপনারা দেখছেন, দুবাইয়ের দুটো ম্যাচ বাদে সব ম্যাচে 300 রান চোখ বুজে উঠছে। 300 রানের নিচে কোনো কথাই নেই। বাংলাদেশ সেখানে দুটো ম্যাচ খেললো, টেনে টুনে 230, 240, 40 হচ্ছে না, কাছাকাছি যাচ্ছে। এই ব্যাটিং, যে দলের 300 রান করার সামর্থ্য নেই, সেই দল এখন আইসিসির ইভেন্টে কিভাবে ভালো করবে? আইসিসি টুর্নামেন্ট মানে আপনারা জানেন হাই স্কোরিং ম্যাচ, হাই স্কোরিং উইকেট। সেখানে আমরা 2023 ওয়ার্ল্ড কাপ বলে গেছেন, 2023 বিশ্বকাপে 300, 350, 380 কোনো ব্যাপারই না। এবারও তো তাই। পাকিস্তানের 350 রান হয়ে যাচ্ছে অনায়াসে। অস্ট্রেলিয়া আবার ইংল্যান্ডের 350 রান চোখ বুঝে চেস করছে, হাতে রেখে স্বচ্ছন্দে চেস করছে। সেখানে বাংলাদেশ 220, 30, 40 রান করে কি চ্যালেঞ্জ জানাবে প্রতিপক্ষকে? এই পারফরমেন্সে আমরা কিভাবে বাংলাদেশ দলকে বলবো খুব ভালো অবস্থানে আছে? বাংলাদেশ দলের মূল সমস্যা কি? নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলে গেলেন এক বাক্যে, বাজে ব্যাটিং এবং ফিল্ডিং। বোলিংটা মোটামুটি যাও বা বলার মতো, পেস বোলিং অ্যাটাকটা বেশ ভালো শেপ, স্পিন অ্যাটাক খুব ভালো বলছে, কিন্তু ব্যাটিংটা আসলেই যাচ্ছে তাই। আজকে নিউজিল্যান্ডের সঙ্গে আপনি দেখেন রাওয়ালপিন্ডিতে হাই স্কোরিং উইকেটে বাংলাদেশ 181টা বল ডট দিয়েছে। তার মানে কি? একটা 50 ওভারের ম্যাচে 30 ওভারের বেশি বাংলাদেশ রানই করতে পারেনি প্রতিপক্ষের বোলিংয়ের সামনে। এবং এমন একজন বোলার ব্রেসওয়েল, যাকে আপনি পার্ট টাইম স্পিনার হিসেবে তার দল চিন্তা করে, সেই বলারের 4টা উইকেট নিয়ে গেল একজন অফ স্পিনার, তার মধ্যে আবার 3জন রাইট হ্যান্ডেড ব্যাটার। এবং কারা? তাহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, প্রত্যেকে অ্যাটাক করতে গিয়ে উইকেট দিয়ে এলো। এটা কোনো, আপনি ব্যাটিং স্কিল, এই ব্যাটিং পারফরমেন্সের কি ব্যাখ্যা দেবেন? ব্রেসওয়েলের বল এত কঠিন হয়ে গেল যে ব্রেসওয়েল হয়তো এর আগে বাংলাদেশের মানুষ সেভাবে তাকে হয়তো রেডি করেনি। বাংলাদেশ তাকে দুর্দান্ত এক বোলার বানিয়ে দিল। বাংলাদেশে এমনই খেলে, এক অখ্যাত বোলার, অচেনা বোলারও বিখ্যাত হয়ে যায় বাংলাদেশের সৌজন্যে। বাংলাদেশের পারফরমেন্সটা আসলে আইসিসির ইভেন্টে আপনি বাংলাদেশে খুব বেশি কিছু ভালো করবে এটা আসলে শান্ত যতই বড় গলায় বলে যাক, বেশিরভাগ মানুষই আমার ধারণা বিশ্বাস করেনি। কিন্তু যেটা হতে পারতো, একটা ব্যাটিং একটা এক্সিবিশন হতে পারতো, ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারতাম, যে একটা কম্পিটিটিভ ম্যাচ দেখতে পারতাম। দুটা ম্যাচই অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশ যে আইসিইউতে আর একটু বলার অপেক্ষা রাখে? এতদিন বাংলাদেশে আর তো কোনো স্পোর্টস দাঁড়ায়নি। বাংলাদেশের ক্রিকেট, যেটা আসলে বাংলাদেশের একমাত্র স্পোর্টিং একটা প্রোডাক্ট, সেটাও যেন এখন হুমকির মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাময়িক এক কম্পিউটার অ্যানালিস্ট, সে একটা স্ট্যাটাস দিয়েছে। আমি স্ট্যাটাসটা পড়ে শোনাই আপনাদেরকে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের এই অবস্থা কেন। তিনি বলছেন, পোর সিলেকশন, বাজে নির্বাচন, পোর ম্যানেজমেন্ট, 0 মেরিট। মানে তারপর আবার বলছেন, পিপুল মেকিং ইম্পর্টেন্ট ডিসিশন আর ইনকম্পিটেন্ট। মানে যারা ডিসিশন নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যারা দায়িত্ব আছে, নীতি নির্ধারণী পর্যায়ে আছে, এরা অযোগ্য। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়েছে, যেটা ঠিক করার কোনো উদ্যোগ নেই। ভুল সিদ্ধান্তে বারবার অগ্রাধিকার পাচ্ছে। এই যদি হয় একটা অবস্থা, দল নির্বাচন, চরম অবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহিতার অভাব, যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতার অভাব, এই একটা ক্রিকেট বোর্ডের যদি অবস্থা হয়, সে ক্রিকেট দল আর কি ভালো করবে? বাংলাদেশ ক্রিকেট দল আপনি দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে গেল, কি প্রস্তুতি বলে একে? বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা টানা বিপিএল টি20 ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলো। আগে 6 দিনের একটা ক্যাম্প করলো, আর দুবাইতে কিছু দিনের প্র্যাকটিস করে হয়ে গেল। বাংলাদেশের টিম সিলেকশন দেখেন। আজকে দীনেশ কার্তিকের কথা শুনছিলাম, তিনি ক্রিকবাজের বিশ্লেষণে বলছিল, তিনি প্রশ্ন তুললেন মুশফিক আর মাহমুদুল্লাহর ইনক্লুশনটা নিয়ে, যে দুইজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ টিমে খেলছে 16-17 বছর ধরে। বলছে দুইটা সিনিয়র অভিজ্ঞ খেলোয়াড় খেলছে, অর্জনের কোনো ট্রফি নেই। তাহলে এত দিন ধরে খেলার
কি পয়েন্ট। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি লাস্ট 5-6টা ওয়ানডে খুব ভালো ফর্মে ছিলেন, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের সেই পারফরমেন্সটা 2 মাস আগের কথা। সাম্প্রতিক সময়ের তিনি অবশ্য ফার্স্ট ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না, আজকে ফিরেছেন, ভালো রান করতে পারেননি, একটা ক্যাচও বাজে ফিল্ডিং করেছেন। সব মিলে মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে, মুশফিকুর রহিমের প্রশ্ন তো উঠেছেই, তিনি অনেকদিন ধরে ওয়ানডেতে ভালো রানে নেই। বাংলাদেশ রাও ফ্রেন্ডলি উইকেটের মতো একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এতগুলো ডট বল কেন? ডট বল রেগুলার ব্যাটিং ক্লাবস, একটা রেগুলার যদি ব্যাটিং বারবার যদি উইকেট পড়তে থাকে, রেগুলার উইকেট পড়তে থাকে, রানটা কিভাবে হবে? তখন অটোমেটিক চাপ তৈরি হয়, নতুন ব্যাটসম্যান যে নতুন ব্যাটার আসে তিনি স্বাভাবিকভাবে ডট দিচ্ছেন। তো আপনার 180টা বল যদি ডট বেল, 181টা বল যদি ডট বেল খেলেন, সেই উইকেটে 300 রান 280 রান কোনো ঘটনা না, সেখানে 250 রানও হচ্ছে না। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। দীনেশ কার্তিকের আরেকটি কথা আমার খুব মনে পড়ছে, তিনি আজকের বিশ্লেষণে বললেন বাংলাদেশের যে অবস্থা এটা খুব শিগগিরই জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাতারে নেমে আসবে। জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাতারে নেমে আসবে কি? বাংলাদেশের অবশ্য যখনই কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা খুব ভালো বন্ধু আছে যারা সহায়তার হাত বাড়িয়ে দেয়, বাংলাদেশকে আবার বাংলাদেশের খেলোয়াড়দের ফর্মে ফেরার একটা সুযোগ করে দেয়। সেই জিম্বাবুয়ে বিপদের বন্ধু, বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে কিন্তু আসছে এপ্রিলে। বাংলাদেশের একটা ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে আগামী 27 ফেব্রুয়ারি। বাংলাদেশের এই ম্যাচটি খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরেডি বিদায় ঘটে গেছে, পাকিস্তানেরও বিদায় ঘটে গেছে, বাংলাদেশেরও বিদায় ঘটে গেছে। দুই বিদায়ী দল একটা সান্ত্বনার ম্যাচ খেলবে, সেই সান্ত্বনার ম্যাচেও বাংলাদেশ কতটা ভালো করবে যথেষ্ট সন্দিহান। এই টুর্নামেন্টের পরে বাংলাদেশের যে নেক্সট সিরিজ, এবার রোজার মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ বাংলাদেশের নেই, খেলবে একবারে এপ্রিলে গিয়ে, এবং সেটা শুরু হবে বিপদের বন্ধু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। এটা হয়তো আবার ভালো খেলবেন শান্তরা, আবার হয়তো দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখবো, এবং আইসিইউ থেকে আবার হয়তো একটু বেরিয়ে আসার বাংলাদেশ সুযোগ পাবে। তো দেখা যাক বাংলাদেশ শেষ ম্যাচটা কেমন করে।